আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদেরকে আজকের বিদ্যাঙ্গনের ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের। আজকে আমরা দ্বিতীয় লেকচার করব। প্রথম অধ্যায়ে আমরা দ্বিতীয় অধ্যায় যেটা আছে লেনদেন, এই লেনদেনের আমরা প্রথম লেকচারটা দেখেছিলাম, লেনদেন সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা দেখব যে লেনদেন চিহ্নিতকরণ কিভাবে খুব সহজ উপায়ে এক ক্লাসেই লেনদেনগুলোকে আমরা চিহ্নিত করতে পারবো। আজকের ক্লাসটা তোমাদের জন্য সাজানো হয়েছে এমনভাবে, তোমরা এই ক্লাসটি করার পরে ঠিক এই একটা ক্লাস থেকে তোমাদের যত লেনদেন চিহ্নিত করতে বলবে তোমরা সহজে কি করতে পারবে, লেনদেনটাকে চিহ্নিত করতে পারবে। এবং একই সাথে আমরা দেখব আজকে যে লেনদেন চিহ্নিত করার পর এটার কারণ সহ যে ব্যাখ্যা, আমাদের হিসাব সমীকরণের কারণ সহ ব্যাখ্যা, সেটাও তোমরা করতে পারবে। তো চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসটা আমরা শুরু করব এখন লেনদেন চিহ্নিতকরণ এবং এই লেনদেনটার হিসাব সমীকরণের কারণ সহ ব্যাখ্যা। হিসাব সমীকরণে কি করব, আমরা কারণ সহ ব্যাখ্যা দেব। এখন প্রশ্ন হতে পারে যে হিসাব সমীকরণটা কি, এটা আমরা তো প্রথম ক্লাসে দেখে এসেছি, তাই না? যে প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম হিসাব সমীকরণ। তারপরও তোমাদেরকে আমি কি করি, হিসাব সমীকরণ সম্পর্কে আরও একবার ধারণা দিয়ে দিই। হিসাব সমীকরণ হলো একটি সূত্র যেটা আধুনিক হিসাব বিজ্ঞানীগণ আবিষ্কার করেছে। এই হিসাব সমীকরণের তিনটা উপাদান রয়েছে। কয়টা উপাদান? তিনটা উপাদান রয়েছে। তিনটা উপাদান হলো এ ইকুয়াল এল প্লাস ওই। এ ইকুয়াল এল প্লাস ওই অর্থাৎ অ্যাসেট ইকুয়াল লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এখন এটাকে যদি আমরা বাংলায় বলি, সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এই যে তিনটা উপাদান হিসাব সমীকরণের, এই তিনটা উপাদানের উপর ভিত্তি করে আমরা কি করব, হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব দেখাবো। তারপরে হিসাব সমীকরণে যে লেনদেনের কারণ সহ ব্যাখ্যা করব আমরা চিহ্নিত করার পরে এই তিনটা উপাদানের মধ্যেই। ওকে, তাহলে আমরা চলো, তোমাদের জন্য এখানে বেশ কিছু লেনদেন কি করা হয়েছে, সিলেক্ট করা হয়েছে। যে লেনদেনগুলো তোমাদের পরীক্ষাতে এর মধ্যে থেকেই পড়ে, এর বাইরে আর পড়ার কি থাকে না, কোনো অপশান থাকে না। অর্থাৎ এগুলোর মধ্যে থেকেই তোমরা পরীক্ষাতে কমন পাবে। যে হিসাব সমীকরণে যদি তোমাকে বলে লেনদেন চিহ্নিতকরণ এবং কারণ সহ ব্যাখ্যা করো, এইটা বলে তোমরা এই লেনদেনগুলোর মধ্যে থেকে অবশ্যই এখান থেকে কি পাবে, কমন পাবে। তো চলো প্রথমে দেখি আমরা প্রথমে কি আছে। দেখো যে আসবাবপত্র, যন্ত্রপাতি, মোটর গাড়ি, দালান কোঠা এবং ভূমি নিয়ে ব্যবসায় শুরু করা হলো। অর্থাৎ আসবাবপত্র, যন্ত্রপাতি, মোটর গাড়ি, দালান কোঠা এবং ভূমি নিয়ে ব্যবসা শুরু করা হলো, এরকম তোমাদেরকে বলবে যে এই সম্পদগুলো নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে। তাহলে এটা লেনদেন হবে কিনা প্রথমে আমরা সেটা দেখব। 1 তারিখ দেখো এটা লেনদেন কিনা। আমরা জানি যে যে ঘটনার মাধ্যমে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় এবং যেই ঘটনা আর্থিক মানদণ্ডে পরিমাপযোগ্য তাকে আমরা লেনদেন বলি। তাহলে ব্যবসায়ী যখন আসবাবপত্র, যন্ত্রপাতি, মোটর গাড়ি, দালান কোঠা এবং ভূমি আসবে তখন আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে। অর্থাৎ এটি হলো একটি লেনদেন। এখন বিষয় হলো এটা কেন লেনদেন, কারণটা কি, হিসাব সমীকরণে এর ব্যাখ্যাটা কি। দেখো, আসবাবপত্র, যন্ত্রপাতি, মোটর গাড়ি, দালান কোঠা এবং ভূমি মূলধন স্বরূপ কারবারে আনয়ন করায় সম্পদ বৃদ্ধি পেয়েছে। কি বৃদ্ধি পেয়েছে? সম্পদ, অর্থাৎ হিসাব সমীকরণের এ উপাদানের বৃদ্ধি পেয়েছে। এই সবগুলোই কি ব্যবসায়ের সম্পদ এবং এই সবগুলোই ব্যবসায়ের স্থায়ী সম্পদ। তাহলে প্রথমে আমাদের সম্পদ বৃদ্ধি পেল, এ বৃদ্ধি পেল এবং মূলধন স্বরূপ নিয়ে আসছে। প্রথমে মূলধন স্বরূপ নিয়ে আসা অর্থাৎ আমাদের এখানে মালিকানা সত্ত্ব ও ই বৃদ্ধি পেয়েছে, ওনার সিকিউরিটি বৃদ্ধি পেয়েছে। এটাই হলো হিসাব সমীকরণের ব্যাখ্যা কারণ সহ। কোন কারণে বৃদ্ধি পেয়েছে আমরা ব্যাখ্যায় সেটা সহজে দেখে নিলাম। এরপরে চলো পরেরটা দেখি। আসবাবপত্র, যন্ত্রপাতি, মোটর গাড়ি, দালান কোঠা, ভূমি ও ঋণ। দেখো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, ঋণ, অর্থাৎ আমার সম্পদ আছে একই সাথে আমার দায়ও রয়েছে।
ঋণ নিয়ে ব্যবসা শুরু করছি আমি, তাহলে সম্পদের সাথে সাথে ঋণও নিয়েছি। এবার আমাদের এটা লেনদেন হবে কি না? হ্যাঁ, অবশ্যই এটাও কি আমাদের লেনদেন। তোমাদেরকে এভাবেও দিতে পারে, সম্পদের সাথে ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেছে, তাহলে এটাও লেনদেন। এখন এটার ব্যাখ্যাটা আমরা দেখব যে আসবাবপত্র, যন্ত্রপাতি, মোটর গাড়ি, দালান কোঠা এবং ভূমি ও ঋণ নিয়ে ব্যবসায় শুরু করায়। আমরা তো জানি যে আসবাবপত্র, যন্ত্রপাতি, মোটর গাড়ি, দালান কোঠা, ভূমি এগুলো হলো ব্যবসায়ের স্থায়ী সম্পদ। এগুলো ব্যবসায়ে আসা তার মানেই হলো আমার কি বৃদ্ধি পেয়েছে? সম্পদ এ উপাদান বৃদ্ধি পেয়েছে। এবং যেহেতু আমার এখানে ঋণ নেওয়া হয়েছে, ঋণটা হলো আমার দায়, ঋণটা হলো আমার দায়, ঠিক আছে, ঋণটা আমার দায়। এই ঋণ দায় হওয়ার ফলে আমার কি বৃদ্ধি পেয়েছে? দায় এল উপাদানের বৃদ্ধি পেয়েছে। এবং আমার যতটুকু সম্পদ ছিল, এই সম্পদ থেকে কি করতে হবে? আমার সম্পদ থেকে দায়টা বাদ দেওয়ার পর অবশিষ্ট সেটা হবে আমার মূলধন বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মালিকানা সত্ত্ব বা উই বৃদ্ধি পেয়েছে। বোঝা গেছে? তাহলে আমরা যদি দেখি শুধুই সম্পদ নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে, আমার এ উপাদানের বৃদ্ধি পাবে এবং মালিকানা সত্ত্ব বা ওই বৃদ্ধি পাবে। পক্ষান্তরে আমরা যদি দেখি সম্পদের সাথে ঋণ আছে, আমার এ উপাদান সম্পদ বৃদ্ধি পাবে, আবার আমার এল উপাদান দায় বৃদ্ধি পাবে, একই সাথে আমার সম্পদ থেকে দায় বাদ দিয়ে অবশিষ্টটা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। এরপরে চলো দেখি কি আছে। নগদে ধারে প্রাপ্য বিলের বিনিময়ে পণ্য বিক্রয়। পণ্য বিক্রয়, আচ্ছা, পণ্য বিক্রয় আমরা তিনভাবে করতে পারি, নগদে, আবার ধারে বা বাকিতে যেটাকে বলি আমরা, আর প্রাপ্য বিল। প্রাপ্য বিল, হ্যাঁ, বিনিময় বিলের দুইটা বিষয় আছে, একটাকে আমরা প্রাপ্য বিল বলি, আর একটা হলো প্রদেয় বিল। আমরা যখন কারো কাছে কোনো টাকা পয়সা পাবো, তার বিনিময়ে যে বিল ইস্যু করা হয় তাকে আমরা প্রাপ্য বিল বলি। এবং আমাদের কাছে যদি কেউ টাকা পয়সা পায়, আমাদেরকে যখন বিল ইস্যু করবে তখন সেটা হয়ে যাবে আমাদের কাছে প্রদেয় বিল। তো এরকম যদি দেখো তোমরা যে নগদে, ধারে এবং প্রাপ্য বিলের বিনিময়ে পণ্য বিক্রয়, এই ক্ষেত্রে পণ্য বিক্রয় করার ফলে তো আমাদের আয় হয়, আমরা জানি। এখন এই নগদে, ধারে, বিলের বিনিময়ে পণ্য বিক্রয় করায় আমার সম্পদ বৃদ্ধি পাবে। নগদে করলে নগদ সম্পদ, ধারে করলে প্রাপ্য হিসাব, আর প্রাপ্য বিলের মাধ্যমে করলে প্রাপ্য বিল, এই তিনটাই আমার সম্পদ। তাহলে আমি যখনই দেখব নগদে, ধারে, প্রাপ্য বিলের বিনিময়ে পণ্য বিক্রয়, সেক্ষেত্রে আমার সম্পদ এ উপাদানের বৃদ্ধি পাবে এবং একই সাথে বিক্রয় করার ফলে, বিক্রয়টা হলো আমাদের আয়, বিক্রয়টা কি? ব্যবসায়ের, বিক্রয় হলো ব্যবসায়ের আয়। আয় হওয়ার ফলে মালিকানা সত্ত্ব বা আমরা যেটাকে কি বলছি, ওই, তাই না, ওই ওনার্স ইকুইটি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। বোঝা গেছে কেন বৃদ্ধি পেল? এবার চলো আমরা পরেরটা দেখি। নগদে পণ্য ক্রয়। নগদে পণ্য ক্রয় করা হয়েছে, নগদে পণ্য ক্রয় করা হয়েছে, এটাও কি একটা লেনদেন? আমরা দেখতে পাচ্ছি এটাও একটা লেনদেন। আমাদের আগেরটাও কি ছিল? একটা লেনদেন ছিল, তাই না? মানে প্রথমত আমাদেরকে চিহ্নিত করতে হবে এটা লেনদেন কি না, এটা আমাদের লেনদেন। এখন লেনদেন হওয়ার ফলে এটার কারণটা কি, কেন লেনদেন? নগদে পণ্য ক্রয়, হ্যাঁ, নগদে পণ্য ক্রয় করায় বা মনেহারি যদি ক্রয় থাকে, সেক্ষেত্রেও ক্রয় করায় সম্পদ এ হ্রাস পাবে। আমাদের কাছ থেকে নগদে যখন আমরা কোনো কিছু ক্রয় করি, আমাদের নিজের কাছ থেকে কি হয়ে যায়? আমাদের কাছ থেকে টাকা পয়সাগুলো চলে যায়। এবং এই নগদে পণ্য ক্রয় হলো ব্যবসায়ের একটা খরচ। পণ্য ক্রয় ব্যবসায়ের একটা খরচ। এই খরচ হওয়ার সাথে সাথে আমার মালিকানা সত্ত্ব বা ওইও হ্রাস পাবে। বোঝা গেছে? নগদে আমরা যদি পণ্য ক্রয় করি, নগদে আমরা যদি মনিহারি ক্রয় করি, প্রথমত আমাদের কি হবে? সম্পদ হ্রাস পাবে এবং একই সাথে কি হবে? একই সাথে ওই বা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। ওকে, এবার দেখো, ধারে প্রদেয় বিলের বিনিময়ে পণ্য ক্রয় করা হয়েছে। ধারে বা প্রদেয় বিলের বিনিময়ে পণ্য ক্রয় করা হয়েছে। ধারে যদি আমরা কি করি? পণ্য ক্রয় করি। ক্রয় করলে তো আমাদের খরচ অলওয়েজ, ক্রয় করলে মনে রাখবে ভালো করে, ক্রয় করলে কি হয়? খরচ হয়।
তাহলে এখানে প্রদেয় বিলের বিনিময়ে বা ধারে পণ্য ক্রয় করা হয়েছে। এই ক্ষেত্রে কি হবে, যেহেতু প্রদেয় বিলের বিনিময়ে আমরা ক্রয় করব, ক্রয় করায় আমার কি বৃদ্ধি পাবে, দায় বৃদ্ধি পাবে বা এল বৃদ্ধি পাবে। এল লায়াবিলিটিস হিসাব সমীকরণের যে লায়াবিলিটিস আছে সেটা বৃদ্ধি পাবে এবং একই সাথে মালিকানা সত্ত্ব বা ওই হ্রাস পাবে। যেহেতু আমি পণ্যটা ক্রয় করেছি আর ক্রয় করলে খরচ হয়, বিধায় আমার ওই হ্রাস পাবে এবং এটা হলো ধারে বা প্রদেয় বিল। আমি ধারে বা প্রদেয় বিলের মাধ্যমে কোনো কিছু ক্রয় করা, অর্থাৎ আমার দায় বৃদ্ধি পাওয়া। দেখো, আসবাবপত্র, যন্ত্রপাতি, মোটর গাড়ি, দালান কোঠা এবং ভূমি ক্রয়, অর্থাৎ এগুলোর মধ্যে যদি কোনো একটা ক্রয় হয়, এইগুলোর মধ্যে যদি কি হয়, কোনো একটা ক্রয় হয়, আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, মোটর গাড়ি, ভূমি সবগুলোই ব্যবসায়ের স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ ক্রয় করলে দুইটা জিনিস ঘটবে কিন্তু একই দিকে। কেমন? স্থায়ী সম্পদ যখন ক্রয় করবে তখন তো এটা লেনদেন হবেই, এইটা লেনদেন হবে এবং এটার ব্যাখ্যাটা হবে যে আমাদের এই সম্পদগুলো ক্রয় করার ফলে প্রথমত আমাদের কি হবে, প্রথমত আমাদের সম্পদ বৃদ্ধি পাবে। আমার ব্যবসায়ে যখন আসবাবপত্র আসে তখন আমার ওই সম্পদটা বৃদ্ধি পায়। পক্ষান্তরে আমরা এগুলো যখন ক্রয় করব একই সাথে আমার নগদ টাকা চলে যায়, তাহলে এখানে আমার সম্পদ আবার হ্রাস পেল। আমার এখানে সম্পদ বৃদ্ধি পেল, সেগুলো কোন সম্পদ, সেগুলো হলো স্থায়ী সম্পদ। পক্ষান্তরে আমার যে সম্পদ হ্রাস পাচ্ছে এটা হচ্ছে কোন সম্পদ, এটা হলো আমার ব্যবসায়ের নগদ সম্পদ, নগদ টাকা। আমার ব্যবসায়ের নগদ টাকাটা কমে গেল, নগদ টাকা চলে গেল। ওকে, এবার দেখো আমরা পরেরটা দেখি। নগদে বা বাকিতে সেবা প্রদান। আমরা যদি কাউকে নগদে সেবা প্রদান করি বা বাকিতে সেবা প্রদান করি তাহলে কি হয়, আমরা যখন নগদে সেবা প্রদান করি তখন নগদ টাকা তো পেয়ে গেলাম, এখন বাকিতে করলে কি হবে, বাকিতে যদি করি, ধরে নাও যে তোমার একটা কি আছে, দোকান আছে, এই দোকান থেকে তুমি একজন কাস্টমারকে বাকি দিয়েছো, বাকি দেওয়ার ফলে কি করবে, তুমি খাতাতে তার নাম লিখে রাখবে যে মিস্টার অমুক আমার কাছ থেকে 200 টাকার পণ্য বাকিতে কিনেছে, তার মানে তুমি তার কাছ থেকে টাকা পাবে। সেম ঘটনা এখানে, নগদে বা বাকিতে সেবা প্রদান করলে প্রথমত আমার সম্পদ বাড়ছে, তাহলে সম্পদ বাড়লে সম্পদ এ বৃদ্ধি। এবং এই সেবা প্রদান হলো, সেবা যদি আমরা প্রদান করি, সেবা প্রদানের মাধ্যমে ব্যবসায়ের কি হয়, আয় হয়। ব্যবসায়ের কি হয়, আয় হয়। তাহলে ব্যবসায়ের যদি আয় হয়, এই ক্ষেত্রে আমার আয় হলে মালিকানা সত্ত্ব অর্থাৎ ওই বৃদ্ধি পাবে। মালিকানা সত্ত্ব অর্থাৎ কি বৃদ্ধি পাবে, ওই বৃদ্ধি পাবে। কি হলে বৃদ্ধি পায়, আয় হলে। আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, যখনই আয় হবে তখনই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। তাহলে এবার আমরা দেখব পরেরটা, ম্যানেজার নিয়োগ, পণ্য ক্রয়ের ফরমেশ প্রদান, পণ্য ক্রয়ের বা সেবা প্রদানের চুক্তি সম্পাদন। যে কোনো ধরনের চুক্তি সম্পাদন, যে কোনো ধরনের ক্রয়ের ফরমেশ প্রদান, এই যদি থাকে ঘটনা, এটা কি হবে না, লেনদেন হবে না। ভালো করে মনে রাখবে, এটা লেনদেন নয়। অর্থাৎ তোমরা যখনই দেখবে যে ম্যানেজারকে নিয়োগ করেছে, তারপরে হচ্ছে পণ্য ক্রয়ের ফরমেশ প্রদান করেছে, পণ্য ক্রয় বা সেবা প্রদানের চুক্তি সম্পাদন করেছে, আবার এরকমও যদি হয় যে ব্যক্তিগত মোটর বাইক ব্যক্তিগত তহবিল থেকে ক্রয় করা হয়েছে, সেটাও কি হবে না, লেনদেন হবে না। কারণ এগুলোর সাথে ব্যবসায়ের কি নাই, ব্যবসায়ের আর্থিক অবস্থার কি হয়নি, কোনো পরিবর্তন হয়নি, এর জন্য ব্যবসায়ের কোনো সম্পর্ক নাই। এবার চলো দেখি, নগদে ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান, ধারে ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান। যদি দেখো যে নগদে পণ্য কিনেছিলা সেটা কি হয়েছে, আবার ফেরত হয়ে গেছে, আবার ধারে কিনেছো সেটাও ফেরত হয়েছে, এক্ষেত্রে আমরা কিভাবে লেনদেনটাকে ব্যাখ্যা করব এবং এটা লেনদেন হবে কিনা। প্রথমত এটা হলো লেনদেন। দেখো 9 নম্বরে কি আছে, নগদে ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান। নগদে ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান করলে, নগদে ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান করায় সম্পদ এ বৃদ্ধি পায়। কারণ তুমি একটা পণ্য নগদে ক্রয় করে নিয়ে এসেছো, সেটা দোকানে আবার যখন ফেরত দিবা, দোকানদার তোমাকে নগদ টাকা দিয়ে দিবে, তাহলে তোমার সম্পদ বৃদ্ধি পেল।
এবং মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি পায় এবং একই সাথে মালিকানা সত্ত্ব বা ওই বৃদ্ধি পায়। কেন কেন বৃদ্ধি পায়? তুমি যখন পণ্য ক্রয় করো তখন তোমার খরচ হয়, আর খরচ হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তুমি ক্রয়ের সাথে সাথে লিখেছিলে যে ক্রয় হিসাব আর নগদান হিসাব, তাই না? এই ক্রয় হিসাব থাকার ফলে তোমার মালিকানা সত্ত্বটা হ্রাস পেয়েছিল, কমে গেছিল। এখন তুমি পণ্যটা ফেরত দিয়ে দিয়েছো, নগদ টাকা গ্রহণ করেছো। নগদ টাকা নেওয়ার ফলে তোমার সম্পদ বৃদ্ধি পেল, একই সাথে ওই যে মালিকানা সত্ত্ব কমাইছিল সেটা আবার বৃদ্ধি পেয়ে গেছে। এবার দেখো, ধারে যদি আমরা ক্রয়কৃত পণ্য ফেরত দিই সেক্ষেত্রেও আমার এটাও লেনদেন হবে, এবং ধারে ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান করায় আমার কি কমে? আমার দায় কমে যায়। আমার দায় কমে যায়, কারণ আমরা যখন কোনো পণ্য কোনো দোকান থেকে ক্রয় করি ধারে বা বাকিতে, তখন সে আমার কাছে টাকা পায়। এখন আমি 50 টাকার একটা পণ্য নিয়ে আসলাম, ধরে নাও যে 50 টাকার একটা খাতা নিয়ে আসছি বাকিতে। বাসায় এসে দেখছি যে আমার পুরনো একটা খাতা আমি খুঁজে পেলাম। পুরনো একটা খাতা খুঁজে পাওয়াতে আমার ওই খাতাটার আর প্রয়োজন নাই। আমি দোকানদারকে গিয়ে আবার ইনটেকটাই দিয়ে দিলাম, অর্থাৎ আমি ওইটাতে কি করিনি, একটা পেজেও লিখিনি। আমি যে দোকানদারকে দিয়ে দিলাম, তার কাছে আমার নামে যে বাকিটা লেখা ছিল সে কি করবে, সেটা কেটে দেবে, অর্থাৎ আমার দায়টা সাথে সাথেই হ্রাস পেয়ে যাবে। সেম ঘটনা, ধারে ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান করলে আমার দায় হ্রাস পাবে, এবং একই সাথে ক্রয় করার সময় আমার কি হয়েছে, মালিকানা সত্ত্ব হ্রাস পাই। ক্রয় করলে যেহেতু খরচ, আমি পণ্য ফেরত দিলে মালিকানা সত্ত্ব আবার আমার বৃদ্ধি পাবে। এটা কোন ক্ষেত্রে? ক্রয়ের ক্ষেত্রে। এবার দেখো, নগদে বা ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত যদি প্রদান করা হয়, অর্থাৎ নগদে বা ধারে আমি যে পণ্যটা বিক্রয় করেছি এই পণ্যটা আমার কাছে আবারও ফেরত চলে আসছে, সেক্ষেত্রে আমি যে বিক্রয় করেছি, বিক্রয় করলে আমার আয় হয়েছিল, এখন পণ্য যখন আমি ফেরত দেব, ফেরত নিয়ে নিব, সেক্ষেত্রে আমার বিপরীত আয় হবে। সেক্ষেত্রে কি হবে? বিপরীত আয়। বিপরীত আয় হলে কি হবে? এটা তো লেনদেন, নগদ বা ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত প্রদান করায় আমার সম্পদ হ্রাস পাবে। আমার প্রথমত সম্পদ বৃদ্ধি পেয়েছিল, এখন সম্পদটা হ্রাস পাবে, এবং একই সাথে আমার মালিকানা সত্ত্ব ওই হ্রাস পেয়ে যাবে। মালিকানা সত্ত্ব বা ওই হ্রাস পেয়ে যাবে, সম্পদও হ্রাস পেয়ে যাবে। বুঝা গেছে? এবার চলো দেখি এর পরেরগুলো। বেতন, দেখো বেতন, ভাড়া, বীমা, পরিবহন, যাতায়াত, বিজ্ঞাপন, উপযোগ, অবচয় খরচ ইত্যাদি প্রদান করা হয়েছে। অর্থাৎ এইরকম যত রকমের খরচ আছে এগুলো যদি প্রদান করা হয় তাহলে তো সেটা প্রথমে অবশ্যই কি হবে, এটা হলো লেনদেন হবে। কারণ এইগুলো প্রদান করার ফলে আমাদের ব্যবসায়ে কি হয়, আর্থিক অবস্থার পরিবর্তন হয়। আর্থিক অবস্থার পরিবর্তন হয় এবং এগুলো আর্থিক মানদণ্ডে পরিমাপযোগ্য, আর্থিক মানদণ্ডে পরিমাপযোগ্য। তাহলে আমাদের যত রকমের খরচ আছে, হ্যাঁ, বেতন, ভাড়া, বীমা, পরিবহন, তারপরে যাতায়াত, বিজ্ঞাপন, উপযোগ, অবচয় খরচ, সবগুলোই যদি আমি প্রদান করি, এই প্রদান করলে আমার প্রথমত সম্পদ এ হ্রাস পেয়ে যাবে। আমাদের সম্পদ অর্থাৎ এ উপাদান হ্রাস পাবে। পক্ষান্তরে যখনই কোনো খরচ হয়, খরচ হলে আমাদের মালিকানা সত্ত্ব বা ওই হ্রাস পেয়ে যাবে। বুঝা গেছে? যখনই কোনো খরচ হবে তখনই মালিকানা সত্ত্ব বা ওই হ্রাস পাবে, এবং একই সাথে আমাদের খরচ প্রদান করা হলেই, খরচটাকে আমরা যখনই প্রদান করে দিই, নগদে দিয়ে দিই, তখনই আমাদের সম্পদ হ্রাস পেয়ে যায়। এবার দেখো, আয়কর এবং জীবন বীমা। এটা নিয়ে তোমাদের অনেক কোয়েশ্চেন থাকে যে আয়কর এবং জীবন বীমা। আয়করটা কি? আয়কর হলো মালিকের একটা ব্যক্তিগত খরচ। আয়করটা মালিকের একটা ব্যক্তিগত খরচ। জীবন বীমাটাও মালিকের কি একটা ব্যক্তিগত খরচ, অর্থাৎ মালিকের জীবনের জন্য মালিক বীমা করবে। মালিকের জীবনের জন্য মালিক বীমা করবে, কিন্তু সেটা কি করা হয়, অনেক সময় ব্যবসা থেকে টাকাটা দেওয়া হয়, আবার আয়কর দেওয়া হয়, সেটাও কি করা হয়, ব্যবসা থেকে। তো এই দুইটা লেনদেন কি হয়ে থাকে, আমরা যখন ব্যবসা থেকে এগুলোকে প্রদান করি তখন এইটা হয় হলো উত্তোলন। ওকে, এটা কি হয়? উত্তোলন হয়। যখনই আমরা এটাকে ব্যবসা থেকে প্রদান করি তখন এটা হয় উত্তোলন। উত্তোলন হওয়ার ফলে এটা তো একটা লেনদেন,
এখন উত্তোলন হওয়ার ফলে আমাদের ব্যবসায় কি হয়ে যায়, সম্পদ হ্রাস পায় এবং মালিকানা সত্ত্ব বা উই হ্রাস পেয়ে যায়। যে কোনো ধরনের যদি উত্তোলন করা হয়, উত্তোলন করলেই আমাদের মালিকানা সত্ত্ব হ্রাস পেয়ে যাবে। সেটা নগদ উত্তোলন হতে পারে, আবার পণ্য উত্তোলন হতে পারে। এখানে যে আয়কর এবং জীবন বীমা, এই দুইটা হলো নগদ উত্তোলন, অর্থাৎ মালিকের আয়ের ওপর কর দিতে হবে, মালিক দিয়েছে ব্যবসা থেকে, আবার জীবন বীমা দিতে হবে, মালিক সেটাও দিয়েছে কোথা থেকে, ব্যবসা থেকে। তাহলে এই দুটো হলো উত্তোলনের মধ্যে পড়ে। এবং উত্তোলন করলে আমার নগদ টাকা কমে গেল, সম্পদ কমলো, পক্ষান্তরে আমার মালিকানা সত্ত্ব হ্রাস পেয়ে গেল। উত্তোলন করলে আমার মালিকানা সত্ত্ব কমে যায়। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে আমরা যখন সমীকরণ পদ্ধতিতে বা আমরা যখন লেনদেনকে চিহ্নিত করব এবং সমীকরণে তার কারণটাকে ব্যাখ্যা করব, তো এইভাবে আমাদেরকে কারণগুলোকে ব্যাখ্যা করতে হবে এবং লেনদেনকে চিহ্নিত করতে হবে। এই লেনদেন এখানে যেগুলো আছে, এই লেনদেনের বাইরে তোমাদের আর কোনো প্রশ্ন পরীক্ষাতে আশা করি আসবে না। ক্লাসটা আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং এইটাকে তোমরা কি করবে, হ্যাঁ, ভালোভাবে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে তোমাদের লেনদেন চিহ্নিতকরণ এবং সমীকরণ পদ্ধতিতে এর ব্যাখ্যা, এটা পুরোপুরি কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তো সামনে ক্লাসের আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ততক্ষণে তোমরা কি থাকো, অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।